আপনারা দেখছেন একুশে টেলিভিশন। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ আপনাদেরই প্রিয় অনুষ্ঠান একুশের চোখে। প্রিয় দর্শক, আপনারা জানেন অনিয়ম, অপরাধ আর ব্যতিক্রমী বিষয় তুলে আনে একুশের চোখ। আর একুশের চোখ নিয়ে যথারীতি হাজির হয়েছি আমি হারুন রশিদ। দর্শক, আপনারা প্রায় জানতে চান তারপর কি হলো। আমাদের রিপোর্ট প্রচারের পর পরিস্থিতির কোনো উন্নতি হয়েছে কিনা, অপরাধী কি ধরা পড়েছে, অথবা কেমন আছেন রংপুরের নির্যাতিতা নারী। আর আমরা সবসময় আপনাদের এইসব খবর জানাতে পারি না, কখনো জানাই একুশের মূল খবরে। কিন্তু দর্শক, একটি বিষয় নিয়ে আমরা অব্যাহতভাবে ফলো আপ করছি, আর তা হলো ডাকাতি। বিশেষ করে ঢাকার পাশেই সাভারের এই ডাকাতির ঘটনা নিয়ে এর আগে অন্তত আরো দুবার একুশের চোখ আপনাদের সামনে হাজির হয়েছে। আর এবার আপনাদের নিয়ে যাব আরো গভীরে, জানানোর চেষ্টা করব কেন ডাকাতি কমে না, ডাকাত ধরা পড়ছে না, আর কেনই বা বছরের পর বছর সাভার এলাকার মানুষকে রাত জেগে পাহারা দিতে হয়। দর্শক, আগের দুবারের মতো এবারও এই অনুসন্ধানে আমার সঙ্গে আছেন সাভার প্রতিনিধি নাজমুল হুদা। ফ্ল্যাশব্যাক 12ই ডিসেম্বর 2010। ডাকাত আতঙ্কে সাভারের বিভিন্ন এলাকার মানুষ। বাড়িতে পুরুষ কেউ নাই? না না। কেন নাই? ওনারা তো পাহারা দিতে গেছে, যে ডাকাতের ভয় তালা দিব না। রাত জেগে পাহারা বসান তারা। সাভারের মানুষ নিজেরাই নিজেদের নিরাপত্তার উদ্যোগ নেন, রাতে পাহারা দেন পালাক্রমে। গ্রাম নিজেরা পাহারা দিয়ে রাখতেছি। আর ডাকাতদের উৎপাতে অতিষ্ঠ হয়ে শেষ পর্যন্ত তারা ঐক্যবদ্ধভাবে ডাকাত প্রতিরোধে নামেন। বিক্ষুব্ধ জনতা ধরে কয়েকজন সন্দেহভাজন ডাকাতকে গণধোলাই দেয়, আর এতে কয়েকজন নিহতও হন। ফ্ল্যাশব্যাক 26শে জানুয়ারি 2012। পরিস্থিতির কোনো উন্নতি হয়নি এক বছরেও। ঘরে ঘরে ডাকাত আতঙ্ক। ডাকাতরা দল বেঁধে হানা দেয় সাভারের বিভিন্ন বাড়িতে। তাদের হাতে কেউ কেউ নিহতও হন, আর তারা লুট করে নেয় নগদ টাকা এবং মূল্যবান সম্পদ সবকিছু। তাই রাত জাগার শেষ হয় না। হাতে দেশি অস্ত্রশস্ত্র নিয়ে নিজেদের নিরাপত্তা নিজেদেরই নিশ্চিত করতে হয়। পুলিশ আশ্বাস দিলেও তাতে তারা ভরসা পান না। আপনার কোন রাস্তা দাঁড়, তখন আমরা আছি, আমরা ঘুমান। বর্তমান চিত্র 25শে সেপ্টেম্বর 2013। আশ্বাস আর প্রতিশ্রুতির পরও 4 বছরেও পরিস্থিতি বদলায়নি। ডাকাতরা এবার গ্রাম নয়, সাভার পৌরসভা এলাকায়ও ঢুকে পড়েছে। আর রাত জাগা মানুষের মিছিল আরো দীর্ঘ হয়েছে। এখন শুধু শীতের সময় নয়, 12 মাসই তাদের পাহারা দিতে হয়। এ যেন তাদের নিয়তি। গত 10ই সেপ্টেম্বর সাভারে এক রাতে 8 বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাত দল রাত 12টায় অপারেশন শুরু করে, শেষ হয় ভোর রাতে। আর তাদের এই ডাকাতির সময় জনপদ জুড়ে আতঙ্ক, মানুষের কান্না এবং আহাজারি পুলিশের কানে পৌঁছায়নি। সাভার পৌরসভার মধ্যেই জামসিং হাউজিং সোসাইটি, আর সেখানকার এই একতলা বাড়িতে ডাকাত পড়ে 10ই সেপ্টেম্বর রাতে। ডাকাত দল একতলা বাড়ির 2টি বাসায় ডাকাতি করে। কোনো কিছু বুঝে ওঠার আগেই ডাকাতরা গৃহকর্তা আব্দুর রহমানের ছেলে সাইফুল্লাহ সবুজকে আঘাত করে। এরপর বাড়ির সবাইকে কাবু করে চালায় ডাকাতি। মাথা বাড়ি দেওয়ার সাথে সাথে অনেকখানি এতখানি ফেটে গেছে, কপ কপ করে রক্ত পড়তেছে, এদের সমস্ত কিছু ভিজে যাচ্ছে। আর তখন এক ভয়াবহ পরিস্থিতিতে তাদের কোনো ধরনের সহায়তা নেয়ার সুযোগ ছিল না। তারা অসহায়ভাবে আত্মসমর্পণ করেন ডাকাত দলের কাছে। আমার ছেলে কিন্তু ওখানে প্রথম দিন এই ঘরে ওই লোকটা ঢোকে, আমার মেয়ে এখানে লুকায়। আমি বললাম তুমি ফোন দাও নাই কাউকে। কিন্তু এত বড় বিপর্যয়ের পরও তারা থানায় মামলা করেননি হয়রানির আশঙ্কায়। যারা শুভাকাঙ্ক্ষী ছিল, এটা তো মামলা করলে পরে আরো কত কি হবে, আরো নাজেহাল হতে হবে অনেক সময়। ডাকাত দল পাশের বাসায়ও ডাকাতি করে, আর ডাকাতদের হাত থেকে বাঁচতে তারা সর্বাত্মক চেষ্টা করেন। চিৎকার আর কান্না শুনে এলাকার সিকিউরিটি গার্ডরা এলেও তারা কেন জানি চলে যান। জোরে জোরে চিল্লায় বলছে কি হয়েছে কি হয়েছে, শব্দ কিসের এত। এখান থেকে একজন লোক বলতেছে কিছু হয় নাই, তুমি যাও। পরে সিকিউরিটি চলে গেছে। তবে সিকিউরিটি গার্ডরা জানান তাদের পক্ষে খালি হাতে ডাকাতদের প্রতিরোধ করা সম্ভব ছিল না। তারপর দেখি কি খালি জাঙ্গা পাড়া মাইন করলাম যে ডাকাই
দৌড়াই আইসা বাইরে রিং দিলাম এই যে জায়গায়। কিন্তু ডাকাতদের অভিযান থামেনি। তারা এরপর ওই এলাকায় আরো কয়েকটি বাড়িতে একের পর এক হানা দেয়। এরপর তারা পেছনেই গেরুয়া এলাকায় মোবারক হোসেনের বাড়িতে হানা দেয়। গেট ভেঙে ওখান থেকে পিস্তল ধরছিল জানালা দিয়ে। তাদের রক্ষা করতে এসে একজন ডাকাতের হাতে নির্যাতনের শিকার হন। আসার পরে এখানে যাইছি, এখান থেকে ধরি ঘরে নিয়ে মারছে অনেক। একই সময়ে এই বাড়িতেও ডাকাত ঢুকে সবকিছু লুটপাট করে। তারা ভয়ে একদিন পর এই বাড়ি ছেড়ে চলে যান। তারা ডাকাতের আতঙ্কেই চলে গেছে, তাকে মারপিট করা হয়েছিল। ডাকাত দলের আক্রমণে এলাকার মানুষ যখন দিশেহারা, তখন রাস্তায় দাঁড়িয়ে সহায়তার জন্য চিৎকার করছিলেন সোমা বয়লার হাউসের ড্রাইভার। তাই তাকেও নির্যাতন করে ডাকাতরা। 4-5 জন জাফির ধরছে, ধরা মারধর শুরু করছে। তারপর মাথায় যখন বাইরে দিয়েছে, সামনে আমি ছেড়ে দিয়েছি। দেওয়ার পরে ওই 6000 টাকার মোবাইল নিয়ে গেছে। তার ঘরে গিয়েও ডাকাতির চেষ্টা করে। কয়েকটি খেলে একটা সাউন্ড করলে একবার গুলি করে মেরে ফেল দেবো। এই সময় বাইরে থাকা একটি পরিবারের সদস্যদের ডাকাতরা গুলি করতেও চেয়েছিল। মনে বাচ্চা বার আইসি না, পরে মনে হয় না একটা ইয়ে বাইর করছে, পিস্তল বাইর করছে, গুলি করে দিবে। যখন কইছে গুলি করে দিব, তখন মনে হয় আমি গেছি বইয়েতে, আমরা দুজন গেছি। আর পাশেই ডাক্তার জহুরুল আলম এবং তার স্ত্রী প্রতিবেশীদের চিৎকার শুনে এগিয়ে গেলে তাদেরও নির্যাতন করা হয়। যে ল্যাট ধরছে আর এমনি কই শালা তুই বেরেছ তো ভাই কইয়া, এত বড় একটা ছুরি ছিল, ছুরিটা এমন করে লাগে বেরিয়েছিল। পরে উনি গেট ধাক্কা দিছে না গেটের মধ্যে। আর এই নিম্নবিত্ত মানুষটি প্রতিবেশীদের সহায়তা করতে গেলে তাকেও ধরে নিয়ে ডাকাত দল তার বাড়িতে হামলা চালায় এবং যা পায় তাই নিয়ে যায়। ওই রাস্তার মধ্যে থেকে আমার ধাক্কা নিয়ে এসে তোমরা দিকে এসো, যাও ভিতরে যাও। ভিতরে ঢুকে আইতে তারপর শোকেসের চাবি দিয়ে অনেক কিছু হয়েছে। পুরো এলাকায় রাতে ডাকাতদের এই তাণ্ডব চলে কয়েক ঘন্টা ধরে। এই বিস্তীর্ণ জনপদে যেদিন রাতে ডাকাত পড়েছিল, তখন তাদের রক্ষা করার কেউই ছিল না। প্রতিবেশীরা এগিয়ে এলেও ডাকাতদের মারধর আর হুমকির মুখে তারা কিছুই করতে পারেনি। আর পুলিশ এসেছিল কয়েকদিন পরে। একটা বিচ্ছিন্ন ঘটনা, ওখানে একটা কিছু লোকজন আসছিল, কিন্তু এলাকার লোকজন মাইকিং করার পরে সেটাকে পরে আমার পুলিশ উপস্থিত হয়েছিল। পরে তাৎক্ষণিকভাবে তারা পালিয়ে গেছে। 8 বাড়িতে যে ডাকাতির ঘটনাটা, এটা আসলে সঠিক নয়। আমি এবং আমার ওসি সাহেব সহ আমরা কিন্তু স্পটে গিয়েছিলাম, কিন্তু পুলিশ না এলেও এই বৃদ্ধা নিজেকে ঘরে আটকে রাখতে পারেননি। তোলা না ওই পোলাই বলছে হুমকি ধর পেরে হাত দিয়েছে, করিম ভাই আমাকে বাঁচাও বাঁচাও বাঁচাও, এই কথা কইছে। তখন আমি বাবা আমি কেওর দিকে এই দিকে কেওর দই রে এনে খারে হাত নিছি। ও করিম রে ইয়ের বাপরে মার রকি বাপরে মার হলো, রকি বাপরে মার হলো, তোরা তো আউগে। আর সে কারণে তাকেও মারধর করে ডাকাতরা। আমারে দল কি ওখানে 5-6 জন গেছে মতো আবার 3 জন যাই না, সালা হে 3 জন এমনি ঘুষি দেয়নি, ঘুষি দিয়ে দিয়েছেন। আমি ঘুম দেয়নি বাবা, কই রেখেছি। জামসিং এবং গেরুয়া এলাকায় এখনো ডাকাত আতঙ্ক কাটেনি। এখনো রাতে তারা ভয়ে ঘুমোতে পারেন না। ডাকাত আসে, আমরা ভয় তো অনেকেই বাড়ি থেকে চিল্লাচিল্লি করে কেউ সামনে বাইরে নেই। এখন ডাকাতের যে উপদ্রব চরম অবস্থা। দর্শক, ডাকাত দল ওই রাতে সাভার পৌরসভার অভিজাত আবাসিক এলাকায়ও হানা দেয়। আর তারা সেখানে চা কফি খেয়ে টেলিভিশন দেখে রীতিমতো রিল্যাক্স মুডে ডাকাতি করে। সাভার পৌর এলাকার মধ্যে ছায়াবিথি আবাসিক এলাকায় বিত্তবান আর প্রভাবশালীদের বসবাস। আর এখানে আগে কখনো নাকি ডাকাতির ঘটনা ঘটেনি। কিন্তু 10 সেপ্টেম্বর রাতে ধনাঢ্য ব্যবসায়ী গোলাম মুস্তফার বাড়িতেও ডাকাত হানা দেয়। ওরা আসলে এই জায়গাটাতে ঢুকছে, এই জায়গাটাতে। হ্যাঁ, ওটার পরে লাগাইছে। ডাকাতরা পেছনের গেস্ট রুমের গ্রিল কেটে ভেতরে ঢুকে গোলাম মুস্তফার ছেলে আহসান হাবিবকে জিম্মি করে। ওদের ডান্সে হাত পা বেঁধে ছেলের গলায় চাপাতিটা ধরে আছে আর পিস্তলটা মাথায় ধরে আছে। 3 জন উপরে আমার শরীরের উপরে উঠে প্লাস বেঁধে তারপরে যা করার কি করলো। তারপর গোলাম মুস্তফা এবং তার স্ত্রীর বেডরুমে ঢুকে নগদ টাকা এবং স্বর্ণালংকার ডাকাতি করে। মানুষ বিশ্বাস করে আমার কাছে 24-25 বছর ধরে আমার কাছে রাখতেছে, এই জিনিসটা হয়তো বিশ্বাস ভঙ্গ হয়ে গেল। তবে ডাকাতরা এখানে ডাকাতি করে বেশ রিল্যাক্স মুডে। তারা ডাকাতির পর প্রায় 2 ঘন্টা এই বাসায় অবস্থান করে, কারণ তারা যে গাড়িতে করে পালিয়ে যাবে তা নাকি আসার পথে জ্যামে পড়েছিল। ওই চেয়ারটাতে বসে পা রেখেছি আমরা, কিন্তু এখানে জিম্মি। টিভি দেখে আমার রিডিং চেয়ারে বসে তার ইজি। ব্যবসায়ী গোলাম মুস্তফা থানায় মামলা করেছেন, কিন্তু ডাকাতদের এখনো চিহ্নিত করতে পারেনি পুলিশ। ওটা ডাকাতির ঘটনা ঘটেনি, ওটা একটা দস্যুতার ঘটনা ঘটেছে এবং আমরা দস্যুতার মামলা নিয়েছি। সাভারের অভিজাত আবাসিক এলাকা ছায়াবিথি, এর একদিকে রয়েছে ওয়ার্ড কাউন্সিলরের বাসা, আর এদিকে দেখতে পাচ্ছেন একজন বিশিষ্ট ব্যবসায়ীর বাসা। আর এই বাসায়ও ডাকাতি হয়েছে। ডাকাত দল শুধু ডাকাতিই করেনি, এখানে অনেক রিল্যাক্স মুডে তারা চা খেয়েছে, টেলিভিশন দেখেছে, এমনকি ভাত খাওয়ারও উদ্যোগ নিয়েছিল। এলাকার প্রভাবশালী ওয়ার্ড কাউন্সিলরও তার পাশের বাড়িতে ডাকাতির এই ঘটনায় যার পরনাই বিস্মিত। আমি এখন আমার নিজের নিরাপত্তা নিয়েই উদ্বিগ্ন। এই ঘটনা কোনোভাবেই মানা নেওয়ার মতো না, স্বাভাবিক কোনো ঘটনা। এটার পিছনে কোনো উদ্দেশ্য আছে,
দীর্ঘ 20-22 বছরের ভিতরে এরকম ঘটনা এখানে ঘটে নাই। দর্শক, এক রাতে 8 বাড়িতে ডাকাতির ঘটনায় একটি ক্লু পাওয়া গেছে। জানা গেছে একটি মাইক্রোবাস এবং এক তরুণের কথা। সে কাহিনী আমরা জানব, তবে তার আগে নিচ্ছে একটা বিরতি। আমাদের সঙ্গেই থাকুন, চোখ রাখুন 21-এর চোখে। সুপ্রিয় দর্শক, বিরতির পর আবার ফিরে এলাম 21-এর চোখ নিয়ে। আপনাদের সঙ্গে আছি আমি হারুনুর রশিদ। দর্শক, একটি মাইক্রোবাসের কথা আমরা আগেই বলেছি। সেই মাইক্রোবাসটিকে আটকও করা হয়েছিল। আর এও জানা গেছে একই রাতে 8 বাড়িতে ডাকাতির চক্র একটি। এইখানে যে ঘটনা ঘটছে, এক রাতে যারা 8 বাড়িতে ডাকাতি করেছেন তাদের পোশাক আর ব্যবহৃত অস্ত্রশস্ত্রের মধ্যে মিল আছে। মাইক্রোবাসটা অনেক 2-3 ঘন্টা আটকা ছিল। তাই অনেকেরই ধারণা ডাকাত দল একটি এবং তারা নির্বিঘ্নেই ডাকাতি করেছে। তাদের হাফ প্যান্ট, লুঙ্গি, তারপরে একটা রিভলভার, 4-5টা চাপাতি, এই ঘটনার সাথে এটার সাথে মিলা যায়। আর ডাকাতির সময় নাকি একটি মাইক্রোবাস ব্যবহার করেছে ডাকাত দল। বলছে যে এখন আজান দিয়ে দিবি, তখন বলে কি গাড়ি আসবে। কমিশনার এসে একটা লোক ছেলে দেখাই যাইছে, এটাকে আপনার বাসায় ঢুকছিল, ডাকাত নাকি দেখেন তো। ওই এলাকার ওয়ার্ড কাউন্সিলর দাবি করেন 10ই সেপ্টেম্বর রাতে ছাত্রলীগ নেতা আশরাফ সহ মাইক্রোবাসটি তারা আটকও করেছিলেন। আমি তো বলেও দিছি যে বাটপাড়া, এই গাড়িটা বাটপাড়ার, ছেলেরাও বাটপাড়ার। ও রাত্রে 4 বার আসছে, এখানে 4 বার আসছে, 4 বার গেছে। হ্যাঁ, মাইক্রোবাস সহ। ওই লোক গিলাই এখান থেকে ওইখানে নিয়েছে, ওইখান থেকে এখানে আনছে। এই লোক না আনা নেওয়া করছে ও, এই ডাকাত গেলা। কিন্তু পুলিশই মাইক্রোবাস এবং ড্রাইভারকে ছেড়ে দিতে বাধ্য করেছিল, কারণ তারা নাকি প্রভাবশালী। থানায় ফোন দিয়েছি, থানায় ফোন দেওয়ার পরে বললো ওকে মারপিট করছেন নাকি। আমি কই না তো, মারপিট করি নাই। পরে কয় মারপিট করলে সমস্যা হবে, আপনি ওরা জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেন। ওইখানে যুবলীগের কথা বলছে, যুবলীগের সাথে ছাত্রলীগ, যে বাবু আবার আর কিছু ছেলে আছে, নানান এলাকার ছেলেবেলে আছে, ও বলছে। আর তার কাছ থেকে আটক করা মোবাইল ফোনের কল লিস্টও পুলিশ সংগ্রহ করেনি। ওদের ওই এডিশনাল এসপি আসছিল, পরে এদের কাছে আমি মোবাইলটা দিয়ে দিছি। একই কথা বলেন ছায়াবিথি আবাসিক এলাকার ওয়ার্ড কাউন্সিলর। মোবাইল রাখছে একটা, আর মাইক্রোবাসের মালিকের কাছে মাইক্রোবাসটা পরে জিম্মাই দেওয়া হয়েছে। তার দাবি সেই চক্রকে পুলিশ এখন রক্ষা করতে চাইছে। এমন কেউ আছে পিছনে যেই ডাকা ধরা বললো তাদের শাস্তি হইতো না, সাজা হইতো না, এরকম সাহস পাই তার কাছে করছে। এই মাইক্রোবাসটি কি আটক করা হয়েছিল। মাইক্রোবাসটি এখন সাভারের ভাটপাড়া এলাকার একটি গ্যারেজে আছে। আর এই মাইক্রোবাসটি চালাচ্ছিলেন আশরাফ খান নামের এই তরুণ। সে 1 নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক। তার দাবি জন্মদিনের একটি অনুষ্ঠান শেষে সে ডাকাতির রাতে একজনকে জামসিং এলাকায় নামিয়ে দিতে গিয়েছিল। টাইমিংটার জন্য আর কি আমাকে এখানে আটকানো ছিল, এবং কি পরে তারা দেখছে এবং বুঝতে পারছে এলাকার ছেলে, পরবর্তীতে আমাকে ছেড়ে দিয়েছে। তার দাবি সে জানতো না যে ওই এলাকায় অত রাতে ডাকাতি হচ্ছে। গ্লাস লাগানো ছিল, কিন্তু ডাকাতি হচ্ছে ওটা আমি বুঝতে পারিনি। তখন সামনে দিয়ে হঠাৎ করে আমাকে ব্রেক দিয়ে থামানো হলো, তখন শুনতে পেলাম যে আসলে ডাকাতি হচ্ছে। আমরা তাকে গ্যারেজে নিয়ে গেলে সে মাইক্রোবাসটি শনাক্ত করে এবং জানায় এটি তাদের ব্যক্তিগত মাইক্রোবাস। তার বাবা সোলাইমান খান একজন ব্যবসায়ী। আমার আব্বু মালিক। মানে আপনাদের পার্সোনাল গাড়ি? হ্যাঁ, পার্সোনাল। আপনি ভাড়ায় তো দেন না? না, ভাড়ায় না। তবে ওয়ার্ড কাউন্সিলরদের দাবি এই মাইক্রোবাস এবং তরুণ আশরাফ খানকে কেন্দ্র করে যদি পুলিশ তদন্ত করত, এই ডাকাতির ঘটনার রহস্য জানা যেত। আমি কথা বলতে গেলেই তো বিপদে পড়ে, কারণ আমার অলরেডি হুমকি দিয়েছে যে সাংবাদিক ছিল, সামনে ছিল। ভালো মাথালা কিছু লোক এই ডাকাতি এগুলা করাইছে। তবে সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন তারা কোনো মাইক্রোবাস ছেড়ে দেননি। তাদের তদন্ত কাজ সঠিক পথেই এগোচ্ছে। দ্রুতই অপরাধীরা ধরা পড়বে। এরকম কোনো ঘটনা আমাদের কাছে আসেনি, এরকম কোনো মেসেজ আসেনি। আসলে আমরা আইনগত ব্যবস্থা নেব। আপনি যে ছাত্রলীগের কথা বলেছেন যে মাইক্রোটি নিয়ে, এই ধরনের কোনো ইনফরমেশন আমাদের কাছে আসেনি। আর আশরাফের প্রতিবেশী যুবলীগের এই নেতা জানালেন যে 2 জন ওয়ার্ড কাউন্সিলর আশরাফকে জড়াতে চাচ্ছেন তারা বিএনপি নেতা। তাদের রাজনৈতিক উদ্দেশ্য আছে, কারণ এই ছেলেটা ওয়ার্ড ছাত্রলীগের সেক্রেটারি। সো এখানে আমার মনে হয় যে একটা পলিটিক্যাল উদ্দেশ্যে এই কাজটা করা হচ্ছে। তো আমি চাই অরিজিনাল নিউজটা, সত্য নিউজটা বেরিয়ে আসুক। আর এর জবাবে ওয়ার্ড কাউন্সিলর বলেন যদি আশরাফ জড়িত নাই হবে তাহলে তার বাবা কেন সমঝোতা করতে চান। পর আমি বলছি এইটা আপোষ আমি কিভাবে করব, পুলিশের সাথে আপোষ করে দেন। ডাকাতির ঘটনায় এখন পর্যন্ত এই মাইক্রোবাস ছাড়া অন্য কোনো ক্লুর কথা কেউই জানাতে পারেননি। দর্শক, ডাকাত আতঙ্কে সাভারের কোনো পরিবার যেন এখন রীতিমতো খাঁচাবন্দি। তারা সহজে দরজা খোলেন না, এমনকি সাংবাদিক পরিচয় পাওয়ার পরও না।
সাভার পৌরসভার ঘনবসতিপূর্ণ এলাকা দক্ষিণ পাড়ার এই বাড়িটি স্বর্ণ ব্যবসায়ী প্রদীপ কুমার সাহার পৈতৃক বাড়ি। দোতলায় দুই দিকে তারা দুই ভাই থাকেন। ৪ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টার দিকে দুই বাসায় ডাকাতি হয়। ডাকাতির পর তারা এতটাই আতঙ্কিত যে এখন আর তারা দরজা খুলতে চান না। সাংবাদিক পরিচয় দেওয়ার পরও তারা সাহস পেলেন না। তো আমরা একটু আপনাদের সাথে এখান থেকে কথা বলি, তাহলে তো হইলো। আমরা নিজ থেকেই তাদের সঙ্গে কথা বলি। জানতে পারি ডাকাত দল বাসায় ঢুকেই প্রথমে সবিতা সাহাকে আঘাত করে। এরপর দুই বাসার ১৩ জন সদস্যের হাত পা এবং মুখ বেঁধে কয়েক ঘন্টা ধরে ডাকাতি করে। এখান থেকে থানা কত দূর? ওর এখন অবস্থা কি? বাচ্চার এখন কোনো মানসিক সমস্যা হচ্ছে কিনা? ডাকাত দল ঘরে থাকা অবস্থায় বাসায় ফেরেন প্রদীপ সাহা। তারও হাত পা বেঁধে ফেলা হয়। আমার নাম প্রদীপ দাস, কেউ ত্রিকালে প্রদীপ দাস। এই কয়া তারে মুড়ার মধ্যে ছাতলানি দিয়ে বসিয়ে মুখটা বাইন্দা ফেলাই। চাপাটি আর পিস্তল দেখায় কতক্ষণ করবো। একটা কথা কবি তো একটা শেষ। সবাই আস্তে আস্তে বাইন্দা ফেলাইল। আমরা 13 জন ছিলাম। সশস্ত্র ডাকাত দল এই দুটি বাসা থেকে নগদ টাকা এবং কয়েকশো ভরি স্বর্ণালঙ্কার লুট করে নির্বিঘ্নে চলে যায়। চারদিকে স্টিলের মেশিন তো খুলে যা গয়নাগাটি ছিল আমার ছেলে, আমার হাজবেন্ডের, আমার মেয়েদের। ডাকাতির পর স্বর্ণ ব্যবসায়ী এই দুইটি পরিবারের এই বাড়িটি ছাড়া আর কোনো সম্পদ অবশিষ্ট নেই। থানায় মামলা করেছেন, কিন্তু ডাকাতির কোনো কিনারা হবে কিনা তা তারা জানেন না। এখনো কোনো সুখবর তাদের দেয়নি পুলিশ। আপনাদের এইটার কোনো তদন্তের কোনো অগ্রগতি জানাইছে? আপনাদের এই স্বর্ণগুলো কি উদ্ধার হয়েছে কিনা? হ্যাঁ বলতেছে, আমরা আপ্রাণ চেষ্টা করতেছি। তাদের কথা যদি ডাকাতরা ধরা না পড়ে, স্বর্ণ উদ্ধার না হয়, তাহলে তাদের পথে বসতে হবে। পুলিশ মামলাটির তদন্ত করছে। একজনকে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু ডাকাতির মালামালের কোনো খোঁজ নেই। অ্যারেস্ট আছে, ডিবিতে মামলাটা আছে। আমরা এই ব্যাপারে আমরা সহযোগিতা করছি। আর আতঙ্কিত মানুষের এই খাঁচাবন্দি জীবনযাপন কতদিন চলবে তার কোনো জবাব পাওয়া যায়নি। দর্শক, এখনকার এইসব ডাকাতির কথা না হয় বাদই দিলাম, কিন্তু প্রায় 2 বছর আগে যেসব বাড়িতে ডাকাতি হয়েছিল তারা কি কোনো প্রতিকার পেয়েছেন? তাদের আতঙ্ক কি কেটেছে? থেমেছে কি রাত জেগে পাহারা, নাকি নতুন কোনো কৌশলে ডাকাতি শুরু হয়েছে? গত বছরের জানুয়ারি মাসে সাভারের উলালিয়া এলাকার এই সুরক্ষিত বাড়িতে ডাকাতি হয়েছিল। আর ডাকাতির কয়েকদিন পরই সেই বাড়িতে গিয়েছিল 21-এর চোখ। খুবই একটা আতঙ্কের সৃষ্টি হয়ে যায় তখন। প্রায় 2 বছর পর 24 সেপ্টেম্বর রাতে আবার 21-এর চোখ যায় সেই বাড়িতে। নদী নালার পরিস্থিতি সেইটাই। এত সময় পার হলেও সেই ডাকাত দলের কেউ ধরা পড়েনি। উদ্ধার হয়নি 45 লাখ টাকা এবং স্বর্ণালঙ্কার। এখন পর্যন্ত কেউ গ্রেফতার হয়েছে কিনা? না, মোট ওই 45-এর মতো আর কি মতো। কোনো টাকা উদ্ধার হয়েছে? জি না। আর এখনো কাটেনি আতঙ্ক। ডাকাত দল আসে, শুনি চলে যায়। মানুষ না ধরলে কার দে বিচারিব। কোনো ডাকাত ধরা না পড়লেও এখন উল্টো এই বাড়ির মালিককে আদালতে হাজিরা দিতে হয়। এটা কোর্টে আইসা আপনাদের এটা বলতে হবে। তখন আমি গেছিলাম। একই এলাকার ওমর আলীর বাড়িতেও তখন ডাকাতি হয়। আমরা তখন ওমর আলীর বাড়িতেও গিয়েছিলাম। ওইখানে ওয়াল টপকে আইসা ওই তালাটা কাটছে, কাটার পরে এই তালাও কাটছে। এই যে দেখেন কিভাবে কি মেশিন দিয়ে কাটছে তালাগুলা। আর প্রায় 2 বছর পর আবারও সেই বাড়িতে গিয়ে জানলাম পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। ওমর আলীর করা মামলার কোনো অগ্রগতি নেই। ধরা পড়েনি ডাকাতরা। ওটার ব্যাপারে আর কিছুই হয় নাই। থানা থেকে লোক আসছে, আইসা বলছে যে আমরা দেখতেছি এই এতটুকুই। কিন্তু পুলিশ বলছে তাদের চেষ্টার কোনো কমতি নেই। ডাকাতদের তারা নাকি ধরবেনি। 2012 সালের ঘটনা। এই মামলাগুলো তো অবশ্যই আমি সুপারভাইজ করছি। আগের পেন্ডিং মামলাগুলো আমি অবশ্যই দেখছি। পুলিশের এই অব্যাহত চেষ্টার মাঝেও সাভার আশুলিয়া এলাকায় ডাকাতির নতুন এক কৌশল শুরু হয়েছে। সড়কে গাছ ফেলে যানবাহন আটকে ডাকাত দল সর্বস্ব লুটে নিচ্ছে। 1 সপ্তাহ আগের এই চিত্র দুর্গাপুর টঙ্গাবাড়ি সড়কে প্রায় প্রতি রাতের চিত্র। আমরা সরেজমিন গিয়ে দেখি রাস্তার দুপাশের গাছ কেটে সাবার করেছে ডাকাতরা। আর এই কাটা গাছ দিয়ে তারা রাস্তায় ব্যারিকেড তৈরি করে। এই গাছটি মাত্র 2 দিন আগে কাটা হয়েছে। এভাবে এই রাস্তায় অসংখ্য গাছ কেটে ফেলেছে ডাকাতরা। তারা রাতের আধারে গাছ কেটে ফেলে ব্যারিকেড দিয়ে যানবাহনে ডাকাতি করে। তাই এই সড়ক সন্ধ্যার পর এখন এড়িয়ে চলতে চান সবাই। কোনো যানবাহন তেমন চোখে পড়ে না। 2-1টি যা চোখে পড়ে তারা জানেন না
পরিস্থিতি সম্পর্কে। প্রতি রাত্রি গাছ কেটে গাছ ফেলে, সেটা 9টাও হতে পারে, 7টাও হতে পারে, প্রতিটা গাছই রাস্তার উপর কাইটা ফেলে তারপর ডাকাতি হয়েছে। দীর্ঘ এই সড়ক যেন এখন পুরোপুরি ডাকাতদের দখলে। তাই এরপরও অনেকে জীবনের ঝুঁকি নিয়ে চলাফেরা করতে বাধ্য হন। এইদিকে ডাকাতি, 2 পাশ থেকে গাছ ফেলে, তারপরে এই গাছ বৃহস্পতিবার ডাকাতি হচ্ছে রাত্রে। তবুও তো বাঁচতে হবে, তাই নিজেদের নিরাপত্তার ব্যবস্থা নিজেরাই করছেন সাভারের মানুষ। 4 বছর পর 2013 সালেও সাভারের মিটন গ্রামের মানুষ রাত জাগেন, পাহারা দেন। যে বাড়িতে ডাকাতি হয়েছে তাকে এমনই ভাবে পিটানো হয়েছে, হ্যাঁ, সেই পিটানিতে মনে করেন তার জীবন আশঙ্কাজনক। ডাকাতিটা কোন সময় বেশি হয়? এটা 2টার পর দিয়ে হয়। পুলিশ পাওয়া যায় ডাকলে তখন? পুলিশ পাওয়া যায় না। তাদের কথা পুলিশ যাই বলুক, তারা নিরাপত্তা তেমন পান না। তাই কাজের ক্ষতি হলেও তারা পালা করে বছরের 12 মাসই পাহারার ব্যবস্থা রাখেন। ডরে রাত্রে পাহারা দিতে হয়, আবার দিনেও কাজ করতে হয়। রাত জেগে পাহারা দিয়ে আবার অর্ধেক বেলা ঘুমাই, অর্ধেক বেলা কাজ করি। ডাকাতের অস্ত্রধারীর সামনে আমাদের শুধু পুলিশের লাঠি নিয়ে আমাদের কোনো কিছু হয় না। শুধু মিটন গ্রাম নয়, পূর্ব রাজাসন সহ আরো অনেক এলাকায় একই চিত্র। তাদেরও একই কথা, নিজেদের নিরাপত্তার ব্যবস্থা নিজেরা করা ছাড়া আর কোনো উপায় দেখছেন না। নিজেদের সেভের জন্য, আমাদের পরিবারের সেভের জন্য এই পাহারার ব্যবস্থা। রাত্রে দেখা গেল 2-1 গুণা আসে পুলিশ, তো এটাই আমাদের সাফিসিয়েন্ট না। যেমন আমরা নিরাপদ থাকতে পারতেছি না। পুলিশ আসে, পুলিশ রাতে এসে 1 গরম 2 গরম দিয়ে চলে যায়। 12টা থেকে 1টা 1:30 পর্যন্ত দিয়ে চলে যায়। এরপর তারা আসে না, এরপর তো ডাকাতি হয়। নিরাপত্তা বোধ আর এইভাবে নিরাপদ থাকার ব্যবস্থা করা এক কথা নয়, কিন্তু যারা এভাবে নিরাপত্তা নিশ্চিত করতে বাধ্য হচ্ছেন তারা কি ডাকাতদের সঙ্গে পেরে উঠবেন? পারছেন না। পারলে গত 4 বছর ধরে একই চিত্র থাকতো না। তাহলে কে দেবে তাদের নিরাপত্তা? সুপ্রিয় দর্শক, আমি নিশ্চিত এই অনুষ্ঠান দেখতে দেখতে আপনারা সাভারের সঙ্গে নিজেদের এলাকার চিত্রটিও তুলনা করেছেন, আর তাতে অনেক এলাকায় আপনারা একই ধরনের অবস্থা খুঁজে পেয়েছেন। আমরাও জানি বাংলাদেশের সব এলাকার চিত্র এরকম না হলেও ব্যতিক্রম খুব বেশি নেই। দর্শক, তাহলে উপায়? ডাকাত আতঙ্কে কি মানুষের রাতের ঘুম হারাম হবে? রাতের আধারে অস্ত্রের মুখে সব কিছু কেড়ে নেবে ডাকাতরা? কোনো প্রতিকার পাওয়া যাবে না? না, এটা হতে পারে না। ডাকাতরা কখনো এককভাবে শক্তিশালী হতে পারে না। তাদের প্রভাবশালী কেউ কেউ আশ্রয় দেয়। নেপথ্যে থাকে কোনো শক্তি। পুলিশকে তাদের চিহ্নিত করতে হবে, ধরতে হবে, ভেঙে দিতে হবে ডাকাতদের অশুভ চক্রকে। তাহলে মানুষকে আর রাত জেগে পাহারা দিতে হবে না। দর্শক, আমরা আমাদের অনুষ্ঠানের শেষ ভাগে যাবার আগে জানিয়ে দিচ্ছি 21-এর চোখ পুনঃপ্রচার হয় বৃহস্পতিবার রাত 3টায় এবং শুক্রবার সকাল 9:30টায়। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক 21-এর চোখ, 21 টেলিভিশন, জাহাঙ্গীর টাওয়ার, 10 কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেইলও করতে পারেন আমাদের এই ঠিকানায় chok@21-tv.com। ফোন করতে পারেন আমাদের 01757505671 এই নম্বরে। দর্শক, আপনারাও যে কোনো ধরনের অনিয়ম, অপরাধ আর ব্যতিক্রমী ঘটনা আমাদের জানাতে পারেন, পাঠাতে পারেন ছবি, পাঠাতে পারেন ভিডিও ক্লিপ। আমরা তা অনুসন্ধান করব। দেখা হবে আগামী বৃহস্পতিবার একই সময়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। শুভেচ্ছা সবাইকে।